সবাই কেমন ভালো আছে? ভালো লাগছে এই অনেকগুলো কারণে। প্রথমত ঢাকাস্থ নোয়াখালীবাসী, নোয়াখালী যখন আমরা বলি তখন আমরা সবাই এক, তাই না? এই জন্য যারা আয়োজন করেছেন আমাদেরকে সবাইকে এক কাতারে বসার সুযোগ করে দিয়েছেন। কে অনেক সময় স্টেজে কে অনেকে বসি, আবার অনেকে সামনে বসি। যখন নোয়াখালীবাসী বলি তখন আমরা কিন্তু সবাই একই কাতারে, ঠিক না? এই জন্য প্রথমে যে আপনি নোয়াখালীবাসী সেই মানে সম্মান রেখে যে আমরা সবাই একই কাতারে, নোয়াখালী মানে আমরা সবাই একই কাতারে। এই যারা আয়োজন করেছেন প্রথম আপনারা খুব চমক রেখেছেন, ধন্যবাদ, খুব ভালো লেগেছে। দ্বিতীয় আরো ভালো লেগেছে যে আমরা গ্রেটার নোয়াখালী বলেছি, এখানে যারা লক্ষ্মীপুর থেকে আছেন, যারা ফেনী থেকে আছেন এবং যারা নোয়াখালী থেকে আছেন, তাও ভালো লাগছে। আরো ভালো লেগেছে আমাদের প্রতিটা সেক্টর থেকে আমি দেখেছি আপনারা এসেছেন। আমাদের নিউজ পেপারের যারা আছেন এবং সাংবাদিকতা করেন ওনারাও আছেন, মাদ্রাসার যারা শিক্ষকতা করেন তারাও আছেন, আমাদের যারা ইউনিভার্সিটি কলেজে আছেন তারাও আছেন, ব্যবসা বাণিজ্য যারা করেন তারাও আছেন। আলহামদুলিল্লাহ, মানে প্রতিটা সেক্টরে কাজ মানে আমাদের এখানে আজকে উপস্থিত। পাশাপাশি আমাদের নোয়াখালীতে দেখবেন, ঢাকায় যখন আমরা চকবাজার থাকি তখন মনে করি যে আমরা নোয়াখালী মানে চকবাজার সবচেয়ে বেশি, কিন্তু আপনি আবার যখন একটু ইয়েতে যাবেন, আপনার তেজগাঁওতে যাবেন, মনে হয় যে এখানে নোয়াখালী বেশি। আবার যখন ক্যামেরা যাবেন সেখানে মনে হয় আমরা মনে করি এখানে আমার মনে হয় নোয়াখালী সবচেয়ে বেশি। আবার যখন বিমানবন্দর অপোজিটে আপনি উত্তরে যাবেন, দক্ষিণখান থেকে শুরু করে মনে হয় এখানে নোয়াখালী অনেক বেশি। তারপরে আপনি আবার যখন এই রামপুরে এসে বনশ্চত্বর অনেক জায়গা আছে, মানে আপনি বের হইলে মনে হয় এখানে নোয়াখালী বেশি। আসলে আমরা নোয়াখালী ঢাকা শহরে এমনি বেশি। এই এখানে ঢাকার ইকোনমি, আমি ওই দিন আমি একটা রিসার্চ রিপোর্ট দেখছিলাম, রিপোর্টের মধ্যে আসছে যে ঢাকার এমনি তো রেমিটেন্সের বা ফরেন রেমিটেন্সের ঢাকা এক নম্বরে। এখানে ঢাকার অনেকগুলো কারণ আছে। তো নোয়াখালীরা যে এখানে ঢাকার মধ্যে সব পাঠায়, তো নোয়াখালীতে দেখা যাবে কেমন রেমিটেন্স। ঢাকার মানুষ যারা আমাদের ঢাকা নোয়াখালীতে থাকে তারা তো রেমিটেন্স ঢাকায়, আমাদের যে রেমিটেন্সে যে আমরা নাম্বার ওয়ান, এটা তো দেখা যাবে, এটা কিভাবে পরিমাপ করবে? কারণ আপনার নোয়াখালী যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় নোয়াখালীতে সেটা অনুযায়ী সেভাবে পরিমাপ করা হয়, কিন্তু নোয়াখালীর মানুষের যারা ঢাকায় থাকে এই রেমিটেন্সটা তো সেপারেট করা হয় না, হয়েছে? এবং বাড়ি এখানে যে ব্যবসা বাণিজ্য যেগুলো যদি আপনি এরকম ব্যবসা করতে গেলে প্রায় সময় থেকে আপনার বাড়ি কোথায়? আমি এখন খুব ভালো লাগে, এখন অনেক বড় বড় অফিসে গেলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে নোয়াখালীর লোকজন নাই, কিন্তু যখন জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কোথায়, প্রথমে যখন দেখি যে নোয়াখালী, আজকে একটা অফিসে গেছি 4 জন বসে, সেখানে 3 জনই নোয়াখালী। তা আমি অবাক হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালীর বিস্তর অনেক জায়গায়, কিন্তু এই খুশির সাথে কিছু দুঃখ আছে। স্বাধীনতার পর থেকে গত 54 বছর আমাদের রাজনৈতিক ব্যর্থতা বলতে হয়, আমাদের সামাজিক অনেক জিনিস আমাদের সামনে নিয়ে আসতে হয়। আমরা নিজেরা ডেভেলপ হয়েছি, আমরা নিজেরা ব্যবসায়ী হয়েছি, ক্যারিয়ারে আমরা প্রত্যেকের জায়গায় অনেক ভালো করেছি। আমি প্রায় সময় বলতাম যে স্বাধীনতার পরে দেশের যারা অতীতে গণতান্ত্রিক ছিলেন তারা আমাদের একটা উপকার করেছে। আমাদের কি উপকার করেছে? জব কোটা থেকে বা বিভিন্ন সরকারি চাকরিজীবী থেকে আমাদের জন্য তেমন কিছু রাখে না, তা আমরাই চাকরির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তাও এই জন্য আপনি দেখেন আমরা নিজের ডেভেলপ হয়েছি, কিন্তু আমরা নোয়াখালী থেকে বিমানবন্দর পর্যন্ত নিতে পারি না। খুবই দুঃখজনক ব্যাপার। আপনি দেখেন যে অঞ্চলগুলোতে বিমান হয়েছে সেই অঞ্চলগুলো এবং নোয়াখালী অঞ্চলগুলো যদি আপনি তাকান, এখানে রাজনৈতিক অপরিপক্কতার কথা আমি বলবো। যারা অতীতে ছিলেন তারা আমাদের নোয়াখালী নিয়ে চিন্তা করেন, আইদার তারা নিজেদের ব্যক্তিগত চিন্তা করেছে না অন্য কোনো চিন্তায় মশগুল ছিল। আমি অনেক কথা বলেছি, সবার কথাগুলো যদি আমি বলতে চাই অনেক সময় ব্যাপার, আমি চেষ্টা করবো কিছু কথা না বললেই নয়। আপনি দেখেন যদি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যদি নোয়াখালীর লোকজন থাকে,
তারপরে আমাদের ঢাকার প্রত্যেকটা জায়গায় যদি নোয়াখালী অঞ্চলে অবস্থান হয়, আমরা এবং বিদেশে যদি আপনি দেখবেন এই যে নোয়াখালী বিভেদ নিয়ে আমরা যখন করি, দেখতে পাই যে এমন কোনো জায়গায় নাই যে সেখান থেকে সাড়া আসে নাই। আমরা এটা দেখে আপনার মনে হচ্ছে যে নোয়াখালী মানুষ এত ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস ভুলেই গিয়েছিলাম আমাদের অরিজিন, যে আমাদের নোয়াখালীটাকে, একটা গ্রেটার নোয়াখালীকে আমরা ডেভেলপ করা উচিত। আমি তো মানে প্রায় সময় দেখি শুধু একটা কথাই বলি যে আমরা আসলে গত স্বাধীনতার পর থেকে 54 বছরে আমরা নোয়াখালীকে কি দিয়েছি? আমি তো নিজের পরিচয় দিয়ে আমি অমুক, আমি এটা হয়েছি, আমি ওটা হয়েছি, আমি এটা করেছি, আমি ব্যবসায় এটা হয়েছি। নোয়াখালীকে কি দিয়েছি? এজন্য সময় এসেছে নিজেকে কিছু গিভ ব্যাক করা। গিভ ব্যাক করাকে এটাকে বলা হয় যে আপনি যেখান থেকে এসেছেন, আপনি সেখানে যদি গিভ ব্যাক করেন, তাহলে এই গিভ ব্যাকটা অনেক বড় কাজ, এটা সবার দ্বারা হয় না। বর্তমান জেনারেশন, আমি আজকে যে জেনারেশনটা দেখছি এখানে, এটাও ভালো লাগছে। ইনশাআল্লাহ এই জেনারেশনের মাধ্যমে আমরা গ্রেটার নোয়াখালীকে ইনশাআল্লাহ কিছু দিতে পারবো বলে আমার বিশ্বাস। আজকে আমাকে এই গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনটা নতুন সংগঠন, এটা অনেক পুরাতন সংগঠন। আমরা ঢাকাস্থ নোয়াখালীতে সাথে আমাদের আজকে প্রথম এবং আমাদের কথা হয়। এটা পিছনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আসলে কি করব। আমাদের যখন আলোচনা হচ্ছে এখানে কি করব, কিছু কথা বলতে হয়। আমরা যখন যদি আমার কথা একটু ডিফারেন্ট, বাট আমাদের জেনারেল কথা বলতে হয়। অনেকের সাথে যখন কথা হয় যে ঢাকা গিয়ে কোথায় থাকবো, আমি যে পড়াশোনা করব, আমি আমার তো কোন ইউনিভার্সিটি যাব, আমি কিভাবে আমার পড়াশোনাটা শুরু করব, অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে। এবং অনেকে যখন আমাদের অনেক রোগীরা আসে চিকিৎসার জন্য, কোথায় থাকবে, কিভাবে থাকবে, এবং কোনো কমিউনিকেশন। আমাদের অনেক লোক, আমি কিছুদিন আগে কয়েকটা হসপিটালে গিয়েছি, নাম বলবো না, বড় হসপিটাল, বাংলাদেশের প্রায় 1 নম্বর হসপিটাল। আমি সেখানে গিয়েছিলাম আমার একজন রোগীর জন্য। আমি দেখি যে ওখানে যিনি মেইন, উনি হচ্ছেন আমার পাশের গ্রামে, অথচ ওনার সাথে আমার জীবনে কোনদিন দেখাই হয়। পরবর্তীতে ওনার বাবার সাথে কথা হলো, জানতে পারলাম যে মানে আমার বাবা পর্যন্ত ওনার চিকিৎসা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে জিনিসগুলো, এই যে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা একজনের সাথে পরিচয় হতে পারি, একজনের উপকার করতে পারি। আমাদের প্রচুর, যখন নিজের দেশের একটা লোককে দেখা হয় তখন মনটা অনেক বড় হয়ে যায় যে আমি আমার এলাকার একটা লোক আছে যাকে দিয়ে আমরা মোটামুটি আমি একটা সাহস পেতে পারি। এরপরে আসেন দেখেন আমাদের এই অনেক ক্ষেত্রে আমি একটা অপরচুনিটি পাই, কিন্তু সেটা আমি জাস্টিফাই করবো আমার একজন নিজের এলাকার লোকদের সাথে কথা বলে চিন্তা করবো এটা ভালো না খারাপ, অথবা আমি একটা বুদ্ধি নেব। আজকে অনেকগুলো কথা এসেছে যে আমাদের এই সমস্যাগুলো, মানে যত ধরনের মানবিক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা কিভাবে পরিহার করবো। আরেকবার বলেছেন যে আসলে শিক্ষার ক্ষেত্রে এটা সত্য কথা, আমি যদি একটা বিল্ডিং এর পিছনে ইনভেস্টমেন্ট না করে আমি যদি মানুষের পিছনে ইনভেস্টমেন্ট করি, সেটা অনেক বড় জিনিস। কারণ আমরা যদি পরিবর্তন হয়, সবকিছু পরিবর্তন হবে ইনশাআল্লাহ। স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক জিনিস আমরা করতে পারি। এখন আসল তো এই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটা সবকিছু প্রথমে করতে পারবে না, তাহলে তাদেরকে কি করতে হবে, কিছু কোর জিনিসে হাত দিতে হবে। এই কোর জিনিসে আসার জন্য আমাদের আমরা যদি আজকে এখানে যারা আছেন, আমি আজকে যারা ঢাকাস্থ নোয়াখালী আজকে আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, আমি অনুরোধ করব আপনারা নিজেরা আবার একটু বসবেন, বসে আপনাদের মতো ওই একটা কমিটি একটা করবেন ইনশাআল্লাহ, কিভাবে কাজগুলো কিভাবে করলে সবার উপকার হয়, সব জায়গা থেকে যেন থাকে, সব শ্রেণীর মানুষ যেন থাকে। আমি অনেক আগে চিন্তা করেছিলাম, ওই যখন বিভিন্ন প্রোগ্রামে গেলে মনে হয় যে অল্প কিছু লোক একটা প্রোগ্রামকে প্রতিনিধিত্ব করে, বাকি লোকের কথাগুলো আসে না। আপনাদের এখানে যেন এরকম হয়, যেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা লোকের কথা যেন মানে আসে, প্রত্যেকটা শ্রেণীর কথা যেন। আজকে অনেক ভালো লাগছে, প্রত্যেকটা শ্রেণীর কথা আমাদের আসছে। আমাদের একটা জিনিস হলো যে আমরা একজনকে সহযোগিতা করি,
কতটুকু করি, কতটুকু করা উচিত? আমি যখন আমার পাশের জেলা লক্ষ্মীপুর, আমার পাশের জেলা ফেনী, আমার পাশের জেলা আরো অন্য চাঁদপুর আছে বা অন্যান্য জেলা আছে, আমরা অনেক সময় দেখা গেছে যে আমি আমার নিজের লোকজনকে সহযোগিতা না করে আমি আমার পাশের লোকজন সেটাও করবো, কিন্তু এটা আমাদের অরিজিন যেন আমরা ভুলে যাই। আমার প্রতিবেশী আমার কিভাবে হক আদায় করতে পারি, আমার আত্মীয় স্বজনে কিভাবে হক আদায় করতে পারি, আমি আমার এই মজদুরের পাশে কিভাবে থাকতে পারি। একজন লোক যখন নোয়াখালী থেকে ঢাকায় আসে তখন অলমোস্ট একজন মজদুরের মতোই হয়, কারণ না আছে তার কোনো থাকার জায়গা। অনেক সময় কজন লোকের থাকার জায়গা আছেন মানে নোয়াখালী থেকে ঢাকা আসলে এই জিনিসগুলো, যে প্রবলেম গুলো আছে, একজন মানবিক যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনারা আইডেন্টিফাই করবেন। এই আইডেন্টিফাই করার পরে কিভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে আপনি অনেকে বলেছেন যে আমরা এই যেভাবে চাঁদা ধরতে পারি ওইভাবে ধরতে পারি। দেখেন একটা জিনিস হচ্ছে আমরা আগে সুন্দর একটা পলিসি আপনারা ডেভেলপ ইমপ্লিমেন্ট করেন, কোন পলিসিতে কাজ করবেন, সবগুলো কাজে না দিয়ে আমরা কোন কিছু কাজে একটা গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্টে আমরা কিভাবে আগায় নিয়ে যেতে পারি। দেখেন আমি নোয়াখালী বিভাগ নিয়ে কাজ করতেছি, এটা সম্পর্কে দুই কথা আমাদের বলতে হয়। নোয়াখালী বিভাগ নিয়ে কেন কাজ করতে হচ্ছে, আসলে এই বিভাগ কেন কাজ করতে হবে, বিভাগ নিয়ে কেন আন্দোলন করতে হবে, যেখানে নোয়াখালী এমন একটা জায়গা যেটা বাংলাদেশের ভবিষ্যতের অর্থনৈতিক একটা মানে ধরা হয়, মানে একটা মানদণ্ড ধরা হয়, যেখান থেকে ব্লু ইকোনমি জোন হিসাবে নোয়াখালীকে ধরা হয়, যেখান থেকে বাংলাদেশের অর্থনৈতিক জিডিপিটা বৃদ্ধি হতে পারে। এরপরেও আমাদের রাজনৈতিকদের তাদের শুভবুদ্ধির উদয় হয় নাই, যারা আমাদের কর্ণধার তাদের শুভবুদ্ধির মানে উদয় হয় নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা এমন কিছু কাজ করতে পারি, আমরা এটার জন্য ক্যাম্পেইন করবো, আমরা যেখানে যাই আমাদের এই অনেকগুলো জিনিস কেন নোয়াখালী বিভাগ দরকার আমাদেরকে আগে বুঝতে হবে, কেন নোয়াখালী ডেভেলপমেন্ট দরকার বুঝতে হবে। একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আমরা সেখানে করি, সেটা কাছের যদি আমরা সি পোর্ট হয়, আমাদের যদি একটা শিপ বিল্ডিং আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আমরা পাওয়ার যদি আমরা একটা সেখানে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আপনি দেখেন এই আপনার মেরিন বায়োটেকনোলজি, সেটার জন্য আমরা আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট সেখানে আমরা নোয়াখালী করতে পারি। আমার এক ভাই বলেছেন যে যখন আমি মুসাফর বা বিভিন্ন দ্বীপে যাই তখন আমার নোয়াখালীটা অনেক বড়। আসলে সত্য, আপনি যদি নোয়াখালীর প্রত্যন্ত যে চরগুলো হচ্ছে এগুলো যদি আপনি ভিজিট করেন আপনি দেখবেন এটা মনে হচ্ছে নোয়াখালী এত বিশাল যে এটা তখন আপনার কষ্ট হবে যে এটাকে কেন বিভাগ দেওয়া হয়নি, এখানে কেন বিভাগ বন্ধ হচ্ছে না। আপনি যখন মালয়েশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে অথবা থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া থেকে অথবা আপনি যদি নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া থেকে আপনি পশ্চিমে যাবেন, পশ্চিমে আপনি সেখানে আপনি যদি ইউরোপ যান, আপনি দেখবেন প্রতিটি বিমানই আমাদের এই অঞ্চল দিয়ে যায়। তাহলে আমরা এখানে কেন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি করতে পারি না? সে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আমি এখানে করি, আপনি দেখেন আমাদের অনেক ট্রাফিক জ্যাম থাকে না। আমার যদি এখানে আমাদের কত অপরচুনিটি আছে, এই জিনিসগুলো আমাদের যারা কর্ণধার, আমাদের যারা পলিটিশিয়ান বা আমাদের যারা এই দেশের স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করে, তারা সবসময় আসে অল্প সময়ের জন্য, এসে নিজেদের আখের গোছানোর কাছে রাখে। আমরা কারো কথা বলবো না, কিন্তু ইন জেনারেল 54 বছরে আমরা নোয়াখালী কি পেয়েছি? আমরা কিছুই পাই নাই। এই জন্য আমাদের থাকবে যে আমরা বলতে হবে এবং বুঝাইতে হবে, ক্যাম্পেইন গুলো করতে হবে, মানুষকে বলতে হবে নোয়াখালী গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা বুঝাতে সক্ষম হই ইনশাআল্লাহ। আমরা এখন প্রতিটি স্কুলেও ক্যাম্পেইন করতেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা ক্যাম্পেইন করতেছি। আমরা প্রত্যেকটা সচিব থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এমন প্রত্যেকটা এরিয়াতে আমরা ক্যাম্পেইন করতেছি কেন একটা নোয়াখালী বিভাগ দরকার। এটা প্রয়োজনীয়তা কি আপনারাও জেনে নেবেন। আমরা কোনো বিভাগের বা কারোর বিরোধিতা আমাদের প্রয়োজন নেই। আমাদের সুনামক কথা বলেই তো আমরা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা অন্যদের কথা বলার কোনো প্রয়োজন নেই, কার হবে কি কার হবে না সেটা দেখার বিষয় নেই। নোয়াখালী ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। নোয়াখালী আমাদের শুধু আমাদের বাইকের পরিবর্তন হবে না। আমরা যারা আজকে এখানে আছি অনেকে আমরা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আমরা নিজেদের সাকসেস হবে না, আমাদের পুরা নোয়াখালী ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ।
আবার আমি যেখান থেকে আমি উঠে এসেছি, যে জায়গা থেকে আমার পরিচিত, যেখান থেকে মানে আমার অরিজিন, এই অরিজিনকে আমরা বলবো না। আমরা যত বড় হই, যত বড় ব্যবসায়ী হই, যেখানেই যাই, কারণ আমার অরিজিন আমাকে মনে রাখতে হবে। এই অরিজিন যতদিন আমার এই লিগেসিটা থাকবে, ততদিন আমার জেনারেশন ঠিক থাকবে। যতদিন আমার লিগেসি থাকবে, ততদিন আমার আইডেন্টিটি থাকবে। আমার যদি নিজস্ব আইডেন্টিটি না থাকে, আমার লিগেসি ঠিক না থাকে, তাহলে সমাজ একদিন ভেঙে যাবে, রাষ্ট্র একদিন ভেঙে যাবে। আমরা একটা মানবিক যে ব্রিজটা আছে সেটা ভেঙে যাবে। এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা মানবিক ব্রিজ স্থাপন করা, একটা সামাজিক ব্রিজ স্থাপন করা, একটা রাষ্ট্রীয় ব্রিজ স্থাপন করা। আর এটা হলে কি হবে? সমাজের মধ্যে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সমাজের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, ভেদাভেদ থাকবে না। সমাজের মধ্যে কোনো রকম কলহ থাকবে না। আমরা একজন পরিপূরক হব। আমরা সকলেই প্রত্যেকে আমরা পরের তরে, আমরা প্রত্যেকে সাপোর্টিভ হব। আমার এক ভাই আজকে অসুস্থ, আমি নোয়াখালীর, আমিও চিন্তা করতে হবে সেই অসুস্থ মানে আমি অসুস্থ, আমি তার এই ইয়েতে চলে যাবো। কয়টা বাচ্চা আমি গড়ে দেখবো না, রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 5টা হোক, আমরা একবার হসপিটালে তার প্রয়োজনে আমি ছুটে যাব। এটাই যেন আমাদের লক্ষ্য হয়, এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়। আর এটা যতদিন থাকবে, মানবিক উদ্দেশ্য যতদিন থাকবে, ততদিন পথ নিয়ে কোনো সমস্যা হবে না। ততদিন কোনো দলীয় ইয়ে নিয়ে আমাদের প্রবলেম হবে না, দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনা থাকতেই পারে, থাকুক। কিন্তু আমি যদি একটা সুন্দর ইয়ে থেকে, যদি এই থেকে একটা নীতিতে আমরা আগায় নিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমরা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর নোয়াখালী উপহার দিতে পারবো। পরিশেষে বলতে চাই, আমাদের এই 54 বছরের